আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুষ্টিয়া সিটি কলেজ অনলাইন ক্লাসরুম থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোছাম্মদ নার্গিস পারভিন, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, কুষ্টিয়া সিটি কলেজ কুষ্টিয়া। আজকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি আমার বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীদের, যারা আমার অনলাইন ক্লাস দেখে মুগ্ধ হয়ে আমাকে বিভিন্নভাবে ছাত্রছাত্রী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই জেনে গিয়েছ করোনা প্যান্ডামিকের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 19 ডিসেম্বর পর্যন্ত। তার মানে তোমাদের সাথে সাক্ষাতের সময়ও পেছালো ওই পর্যন্তই। কি মন খারাপ হচ্ছে? দেখো শিক্ষার্থীরা, পরিস্থিতি কখনো কখনো মানুষকে তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করে। আমরা তেমনই একটা কঠিন পরিস্থিতি অতিক্রম করছি। তো এই পরিস্থিতিতে তোমরা ঘরে বসে অনলাইন ক্লাসগুলো দেখতে থাকো। আরেকটা কথা, করোনাকে ভয় করে নয়, বরং সতর্কতা অবলম্বন করে এবং মহান সৃষ্টিকর্তার সাহায্য নিয়েই আমরা জয় করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ক্লাসের আলোচনায় ফিরে যাই নাকি? আমাদের আজকের পাঠ্য বিষয়ের আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা উচ্চারণের নিয়ম। এই আলোচনার আজকে একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ক্লাস এর উপরে নিয়েছি। তো তোমরা খাতা কলম মন নিয়ে প্রস্তুত হয়ে যাও। শিক্ষার্থীরা, আমরা ফলাযুক্ত যে শব্দ আছে সেগুলোর উচ্চারণ কেমন হবে তাই নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা 3টা ফলাযুক্ত শব্দের উচ্চারণ কেমন হবে সেগুলো আলোচনা করেছি। সেখানে ছিল মফলা, বফলা, জফলা যুক্ত শব্দ কেমন উচ্চারণ হবে সেগুলা নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা শুরু করছি তারপর থেকে রফলা যুক্ত শব্দের উচ্চারণ কেমন হবে সেখান থেকে শুরু করছি মোটামুটি। তো দেখো, শব্দের প্রথমে যদি অযুক্ত রফলা থাকে, শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকে, তাহলে যুক্ত বর্ণটার উচ্চারণ ওকারান্ত হয়। কেমন? উদাহরণ, তোমরা প্রত্যেকটা রুলস যখন আমি বলছি তার পাশাপাশি যখন উদাহরণ বলবো তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে প্রভাব, প্রভাব পয়ে রফলা আছে, পয়ে রফলার সাথে একটা অ আছে। আমাদের রুলস কি ছিল যে শব্দের প্রথমে যদি অযুক্ত রফলা থাকে তাহলে এখানে একটা পয়ের সাথে অ আছে, তার সাথে রফলা আছে। তাহলে অযুক্ত রফলা থাকলে এই রফলা যুক্ত যে শব্দ বর্ণটি সেটা ওকারান্ত হবে। তাহলে এই যে এখানে ওকারান্ত হয়ে গেল প্রভাব। একইভাবে প্রচণ্ড, প্রহসন, প্রশস্ত। ঠিক আছে? তারপরে রয়েছে দেখো, যে কোনো শব্দের মধ্য কিংবা অন্তে যদি রফলা থাকে, মধ্য কিংবা অন্তে রফলা থাকলে রফলা যুক্ত বর্ণটির উচ্চারণ দিতে হবে, মানে ডাবল হবে। কেমন? খেয়াল করো যে রাত্রি, তাহলে এখানে দেখো এই রাত্রি শব্দের বানানের শেষে আছে তয় রফলা, তাহলে আমাদের রুলস অনুযায়ী এই বর্ণটার উচ্চারণ দিতে হবে, ডাবল হবে। তাহলে দেখো কেমন হলো, রাত্রি। একইভাবে এই যে এখানে মধ্যে আছে, এটা ছিল অন্তে, এটা মধ্যে, বিদ্রোহ, তাহলে এখানে শব্দের মধ্যে আছে রফলা, তাহলে রফলা যুক্ত এই বর্ণটার উচ্চারণ ডাবল হবে। কেমন? দেখো, বিদ্রোহ। তারপরে দেখো ধরিত্রী, ধরিত্রী, তীব্র, তীব্র ইত্যাদি। পরে রয়েছে যাই, দেখো যুক্ত বর্ণের সাথে রফলা যুক্ত হলে,
যুক্ত বর্ণের সাথে রফলা যুক্ত হলে রফলাযুক্ত বর্ণের উচ্চারণ দিতে হয় না। আমরা প্রথমে বললাম যে রফলাযুক্ত মানে এর আগেরটা যে রফলাযুক্ত বর্ণ যদি শব্দের মধ্যে কিংবা অন্তে থাকে তাহলে উচ্চারণ দিতে হয়। আর এখানে বলছি যে শব্দটি যদি যুক্ত বর্ণ মানে শব্দের যুক্ত ব্যঞ্জনের সাথে যদি রফলা থাকে তাহলে সেটা দিতে হয় না, বরং সেই রফলা বহাল থাকে। কেমন? কেন্দ্র, দেখো কেন্দ্র, জাস্ট আমরা আমাদের উচ্চারণটাকে এখানে ভেঙে নিয়েছি যে কেন আর দ্র। একইভাবে শাস্ত্র, শাস্ত্র, যান্ত্রিক, রাষ্ট্র, রাষ্ট্র, যন্ত্র ইত্যাদি। পরে রয়েছে দেখো কি বলছে যে শব্দের মধ্যে কিংবা শেষে রফলা যদি থাকে তাহলে আমরা কি বললাম যে উচ্চারণটা মানে দিতে হবে, রফলাযুক্ত বর্ণের উচ্চারণ দিতে হবে। কিন্তু যদি রিকার থাকে, রফলা থাকলে তো মানে উচ্চারণ দিতে হলোই, রিকারযুক্ত শব্দের উচ্চারণ দিতে হয় না। কেমন দেখো, মানে উদাহরণটা পাশাপাশি দেখলে বুঝতে পারবা যে আমরা যখন উচ্চারণ করছি তখন উচ্চারণ শুনতে একই রকম লাগে, কিন্তু বানানটা আলাদা। নেত্রী এবং অর্থও আলাদা। নেত্রী, এখানে নেত্রী বানান, এখানে তয়ে রফলা আছে, তয়ে রফলা শব্দের শেষে। তাহলে আমাদের পূর্বের রুলস অনুযায়ী আমরা জানি যে শেষে কিংবা মধ্যে যদি রফলা থাকে তাহলে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হয়। দেখো এখানে তাই হয়েছে, নেত্রী। আবার একই রকম উচ্চারণ নেত্রী, এখানে রিকার, দন্তনয়কার তয়ে রিকার, নেত্রী। এই নেত্রী বানানে দেখো রিকার থাকার কারণে এখানে কিন্তু উচ্চারণ দিতে হয়নি, মানে উচ্চারণ দিত মনে হচ্ছে শুনতে, কিন্তু এখানে মানে আমরা যখন বানান করে লিখব তখন এটা দিতে হবে না। একইভাবে দেখো বিকৃত, এখানে কয়ে রফলা রস্বীকার আছে, তাহলে এই যে মধ্যে রফলা এখানে ডাবল উচ্চারণ হলো বিকৃত। কিন্তু পরের একই রকম উচ্চারণ বিকৃত, দেখো এখানে রিকার, এখানে কিন্তু এই বর্ণটের ডাবল উচ্চারণ হলো না, বিকৃত। ঠিক আছে, তাহলে বোঝা গেল তো নাকি? তাহলে আমরা পরের রুলসে দেখি কি বলছে। পরের রুলস হচ্ছে যে আধুনিক প্রমিত উচ্চারণে কিছু কিছু রিকারযুক্ত শব্দের উচ্চারণ দিতে স্বীকার করা হয়। আমরা এখানে বললাম কি যে মধ্যে কিংবা অন্তে যদি রিকার থাকে তাহলে সেটার দ্বিতীয় উচ্চারণ হয় না, কিন্তু কিছু কিছু রিকারযুক্ত শব্দের বানানে আমরা এই মানে রিকারযুক্ত বর্ণটার উচ্চারণের দ্বিতীয় স্বীকার করছি। কোনগুলা? দেখো মসৃণ, মসৃণ বানানটা এখানে রিকার আছে মধ্যে, এখানে এভাবে আমরা লিখছি মসৃণ। আচ্ছা, এটা কোনো কোনো জায়গায় এবার এভাবেও আছে যে মসৃণ, এভাবেও যদি কেউ লেখে তাহলেও কিন্তু সেটা রাইট, ঠিকই আছে। তারপরে উদাহরণ দেখো নিঃসৃত, নিঃসৃত, এখানেও আমরা এটা দ্বিতীয় উচ্চারণ স্বীকার করছি। একইভাবে আদৃত, নিকৃষ্ট, নিকৃষ্ট, অদৃষ্ট ইত্যাদি। তাহলে আমরা যেসব বানানগুলাই মানে রিকারযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ স্বীকার করছি সেগুলা হচ্ছে মসৃণ, নিঃসৃত, আদৃত, নিকৃষ্ট, অদৃষ্ট ইত্যাদি। এই আর দু একটা আছে, বেশি নাই। আবার যেগুলাতে আমরা মানে দ্বিতীয় উচ্চারণ স্বীকার করছি না সেগুলা কোনগুলা? প্রকৃত, প্রকৃত, প্রকৃষ্ট, প্রকৃষ্ট, অমৃত, নিভৃত, মাতৃভাষা, প্রকৃতি ইত্যাদি। এগুলা শব্দের উচ্চারণের বানান যখন আমরা লিখছি তখন রিকারযুক্ত বর্ণের উচ্চারণ আমরা রিকারযুক্ত বর্ণের দ্বিতীয় উচ্চারণ করছি না। তো এই মোটামুটি রিকারযুক্ত আর কি, রিকার এবং রফলাযুক্ত শব্দের উচ্চারণের বানানটা কেমন হবে সেটা আমরা শিখলাম। এরপরে আসো লফলাযুক্ত শব্দের বানানটা কেমন হবে আমরা সেটা একটু খেয়াল করে দেখি।
দেখো, শব্দের শুরুতে যদি ল ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে তার উচ্চারণ অবিকৃত থাকে। তাহলে কি বললাম? শুরুতেই যদি ল ফলা থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন দেখো, প্লিহা, প্লিহা, এখানেও পয়লা, এখানেও পয়লা, শুধু জাস্ট এখানে দীর্ঘ ইকার আছে, উচ্চারণে যেহেতু আমরা দীর্ঘ ইকার দিব না তাই রস্যিকার দীর্ঘ, মানে প্লিহা। একইভাবে ম্লান, প্লাবন, ক্লান্ত ইত্যাদি। তারপরে দেখো যে শব্দের মধ্যে কিংবা শেষে যদি ল ফলা থাকে তাহলে ল ফলাযুক্ত বর্ণের উচ্চারণে দ্বিতীয় উচ্চারণ হয়। কেমন? অক্লান্ত, এখানে এই কয়ে মানে মধ্যে আছে কয়ে ল, তাহলে কি আমাদের রুলস কি ছিল যে ল ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণের যদি মধ্যে, শব্দের মধ্যে কিংবা শেষে থাকে তাহলে সেই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণটা দিতে হয়। তাহলে এখানে দেখো অক্লান্ত, এই যে কয়ের সাথে ল যুক্ত আছে, এই ক ডাবল উচ্চারণ হয়ে গেল অক্লান্ত। আবার এখানে দেখো আত্মগ্লানি, আত্মগ্লানি, এখানে এই যে এটা একটা রুলসের মধ্যে চলে গেছে আত্ম, আর একটা এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা গ হবে, আত্মগ্লানি। আমাদের রুলস অনুযায়ী যে এখানে যে বর্ণের সাথে লফালা যুক্ত আছে শব্দের মধ্যে কিংবা শেষে, সেই বর্ণটার দ্বিতীয় উচ্চারণ হবে আত্মগ্লানি। এখানে কিন্তু দুটো রুলস, একটা মফলার আর একটা লফলার। এই যে শব্দের শেষে যদি মফলা থাকে তাহলে তার উচ্চারণ ডাবল হয়েছে, আর পরের বর্ণটাই মফলায় আর কি একটা চন্দ্রবিন্দু হয়ে নাসিক্য হয়েছে, তাহলে এই যে শব্দ আত্মগ্লানি শব্দটাই দুটো রুলস এখানে অ্যাপ্লাই হয়েছে, আত্মগ্লানি। ঠিক আছে শিক্ষার্থীরা, পরের রুলসে যাই আমরা। দেখো, ল হচ্ছে দন্তমূলীয় পার্শ্বিক অল্পপ্রাণ ঘোষধ্বনি। আমরা অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ নিয়ে ইতিপূর্বে একটু আলোচনা করেছিলাম। তো দেখো, এই ল যখন তালব্য শয়ের সঙ্গে যুক্ত হয়, ল যখন তালব্য শয়ের সঙ্গে যুক্ত হয় তাহলে তার উচ্চারণটা হয় ইংরেজি এস এর মতো। বাংলাতে এস মানে বাংলাতে দন্তস্ব আর ইংরেজিতে এস এর মতো উচ্চারণ হয়। যেমন দেখো, যদিও এখানে তালব্য শ দিয়ে আমরা বানানটা লিখছি কিন্তু আমরা উচ্চারণটা করছি দন্তস্ব এর মতো। দেখো, অশ্লীল, এখানে অশ্লীল, এই উচ্চারণটা কিন্তু এখানে জোরালো শয়ের উচ্চারণটা আসছে না, তাহলে আমরা কি বলছি যে এখানে উচ্চারণটা আসছে দন্ত শয়ের মতো, অশ্লীল। একইভাবে শ্লেষা, এখানে বানানটা দেখো তালব্য শয় ল আর এখানে মূর্ধন্য শয় মফলা, শ্লেষা। এখানেও দুটো জিনিস অ্যাপ্লাই হয়েছে, একটা মফলা যুক্ত বর্ণের আর একটা লফলা যুক্ত মানে বর্ণের উচ্চারণ এখানে হয়েছে। শ্লেষা, শ্লেষ, শ্লথ ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা আরেকটা রুলস শিখি, এটা ফলাযুক্ত না যদিও হ যুক্ত ব্যঞ্জন বর্ণ। দেখো, আমাদের বেশ কিছু শব্দ আছে এই হ যুক্ত, হ সংযুক্ত। তো কি সেগুলো আমরা একটু পর্যায়ক্রমে আলোচনা করি। দেখো, হয়ের সাথে যদি রিকার যোগ হয়, মানে হয়ে রিকার যোগ হয় তাহলে তার উচ্চারণটা হয় ইংরেজি HRI, হ্রির মতো। যেমন দেখো, হৃদয়, হৃদয় বানানের হয়ের সাথে একটা রিকার যোগ হয়েছে, তাহলে এইটা যখন আমরা উচ্চারণ নির্দেশ করব, উচ্চারণের বানান লিখব, তখন আমরা এভাবে লিখতে পারি HRI, দ অন্তস্থ হৃদয়, অথবা এভাবেও লিখতে পারি হৃদয়। একইভাবে আহৃত, আহৃত, এই যে হয় রিকার, এটা আমরা এভাবে লিখতে পারি আহৃত, আবার এভাবেও লিখতে পারি, দুটোই রাইট। একইভাবে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড, হয়ের অফার, তাহলে HRI ত, হৃৎ
পিণ্ড, এভাবেও লেখা হবে, এটাও রাইট, আবার এটাও রাইট। ঠিক আছে, আমরা যেটা আমাদের কাছে সহজ মনে হয় আমরা সেটাকে গ্রহণ করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরে দেখো হয়ের সঙ্গে যখন র ফলা থাকে তখন তার উচ্চারণটা হয় এইচ আর এর মতো, র, এইচ আর এর মতো উচ্চারণ হয়। এখন এর সাথে যদি আকার থাকে তাহলে এইচ আর এ, যদি ওকার থাকে তাহলে এইচ আর ও, যদি ইকার থাকে তাহলে এইচ আর ই, যদি এভাবে আর কি আমরা উচ্চারণ করব। তাহলে দেখো উদাহরণগুলো একটু খেয়াল করো। হ্রাস, তাহলে এখানে হয়ের সাথে একটা রফলা আছে, তাহলে আমরা কি বললাম, হয়ের সাথে র থাকলে এইচ আর এর মতো উচ্চারণ হয়, এইচ আর। তাহলে এখানে যেহেতু হ্রাস বলছি তাহলে এইচ আর এ হবে, হ্রাস। তাহলে আমরা যদি এভাবে লিখি এইচ আর এ তালব্য স তাহলেও হবে রাইট। আবার যদি এভাবে লিখি এইচ মানে হ্রাস হয়ের ফলা আকার তালব্য স তাহলেও হবে। একইভাবে হ্রদ, তাহলে এখানে রফালার সাথে একটা অ আছে, তাই এখানে ও হলো, তাহলে এইচ আর ও দ, হ্রদ। আবার এভাবেও হবে, দুটোই রাইট, এটাও রাইট, এটাও রাইট। রেশা, এইচ আর ই, হ্রে, তালব্য স আকার সা, হ্রেশা। আবার এভাবেও হবে, হ্রেশা। দেখো এখানে মূর্ধন্য স কিন্তু চেঞ্জ হয়ে গেল, তালব্য সতে পরিণত হলো। একইভাবে হ্রিমান, হ্রিমান, তাহলে এইচ আর আই, হ্রি, আর ময়াকা দন্ত ন মান, হ্রিমান, এটাও রাইট, আবার এটাও রাইট, হ্রিমান। ঠিক আছে, পরের উদাহরণ আমরা খেয়াল করি, পরের রুলসটা, যে হয়ের সাথে যদি ন ফলা থাকে, ন, মূর্ধন্য কিংবা দন্ত ন, যে কোনো ন থাকে, তাহলে তার উচ্চারণটা কেমন হয়? তার উচ্চারণটা হয় এইচ এন ও এর মতো। দেখো উদাহরণ খেয়াল করো, আমরা পূর্বাহ্ন বানানে, এখানে পূর্বাহ্ন বানানে একটা হয়ের সাথে ন আছে, এই নটা যদিও কি মূর্ধন্য ন, তাহলে আমরা যখন উচ্চারণের বানান লিখব তখন দেখো পূর্বাহ্ন, আমরা কি বললাম যে হয়ের সাথে ন থাকলে তার উচ্চারণটা এনএইচ ওর মতো হয়, এনএইচ ও। তাহলে পূর্বাহ্ন, পূর্বাহ্ন আমরা এভাবে লিখতে পারি। আবার এটা এভাবে লিখতে, পূর্বাহ্ন, পূর্বাহ্ন এভাবেও লিখতে পারি, দুটোই রাইট, যেটা আমরা মনে রাখতে পারবো সেটাই হবে। অপরাহ্ন, অপরাহ্ন। এখন এইখানে দেখো হয়ের সাথে একটা ন আছে, এই নটা কি, এই নটা কিন্তু দন্ত ন, তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রথমত অপরাহ্ন, আবার এভাবেও লিখতে পারি অপরাহ্ন। ঠিক আছে, পরেরটায় দেখি, পরেরটা খেয়াল করো, পরের রুলসে হয়ের সাথে যদি ম থাকে, হয়ের সাথে ম থাকলে তার উচ্চারণ হয় এমএইচ এর মতো, এমএইচ। যেমন দেখো ব্রাহ্মণ বানান, দেখো আমাদের এই যুক্ত ব্যঞ্জনটা যে আছে, যে এই যে এটা যে যুক্ত ব্যঞ্জন, এই যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙলে হয় হ প্লাস ম, এটা কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙলে হ আর ম হয়। তো দেখো আমরা যখন ব্রাহ্মণ লিখি, ব্রাহ্মণ উচ্চারণ কিন্তু আমরা উচ্চারণটা ঠিক মানে যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙলে যেভাবে হয় সেভাবে উচ্চারণ এভাবে আসে না আমাদের, আমরা সচরাচর যে উচ্চারণ করি সেটা ওইভাবে আসে না। ব্রাহ্মণ আমরা উচ্চারণ করি ব্রাহ্মণ, কিন্তু উচ্চারণটা হয় ব্রাহ্মণ, ব্রাহ্মণ। তাহলে আমরা দুইভাবে এই উচ্চারণটা নির্দেশ করতে পারি, এক হলো এভাবে ব্রাহ্মণ, আর একটা এভাবে। কি বললাম যে হয় ম থাকলে এমএইচ এর মতো হয়, এমএইচ এর মতো হয়, তাহলে এখানে এমএইচ ও, যেখানে ও মানে ব্রাহ্মণ ওকার আছে তাই এখানে এমএইচ ও, ব্রাহ্মণ। একইভাবে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড, তাহলে দেখো এখানে এমএইচ, এখানে দিলাম ও যেহেতু ওকার ছিল, আর এখানে যেহেতু আকার তাই এখানে এমএইচ এ, তাহলে আমরা এভাবে লিখতে পারি ব্রহ্মাণ্ড, আবার এভাবেও লিখতে পারি ব্রহ্মাণ্ড। ঠিক আছে, পরের রুলস খেয়াল করি, দেখো হয়ের সাথে যদি জ থাকে, অন্তস্থ জ মানে কি, হয়ের সাথে জ ফলা থাকে, তাহলে তার উচ্চারণটা হয় জ ঝয়ের মতো, জ এবং ঝ দুটোই থাকে এর মধ্যে। এই জায়গায় যে জ ঝয়ের মতো উচ্চারণ হয়, জয়ের নিচে থাকবে একটা হস, আর ঝ সাধারণত ওকার হবে। খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে উজ্জ সহ্য
দাহ্য, এই যে জফলা, সবগুলা জফলাতেই যেখানেই হয়ের সাথে জফলা আছে তার উচ্চারণ হবে ঝয়ের মতো। তাহলে আমরা কি বলছি, ভালো করে খেয়াল করো, ঝয়ের মতো উচ্চারণ, জয়ের নিচে একটা হস এবং জয়ের সাথে ওকার। তাহলে কেমন দেখো, সহ্য। তাহলে আমরা দেখো উচ্চারণটা লিখলাম সহ্য, এখানে তালব্য এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে সহ্য। ঠিক আছে, উজ্জ, উজ্জ, এই যে হয় সাথে জফলা ঝয়ের উচ্চারণ হলো। ঐতিহ্য, দেখো ওইটাকে ভাঙলে হয় ও রস্যই, ঐতিহ্য ইত্যাদি। এরকম আরও বেশ কিছু শব্দ আছে যেগুলো হয়ের সাথে জফলা থাকলে আমরা এই একই নিয়মে আমরা করে ফেলব। এরপরে আসো আরেকটা খুব ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে হয়ের সাথে ব থাকলে তার উচ্চারণ আমরা কেমন করব। দেখো, হয়ের সাথে ব থাকলে উচ্চারণটা বয়ের জায়গায় হবে ভ এবং হয়ের জায়গায় হবে ও। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল করো যে আমাদের এ ধরনের শব্দ কিন্তু খুব বেশি নাই, অল্প কয়েকটা শব্দ আছে হয়ের সাথে ব। তাহলে হয়ের জায়গাতে আসবে ও আর বয়ের জায়গায় আসবে ভ, আমাদের এটা মাথায় রাখলেই হবে। হয়ের জায়গায় আসছে ও আর বয়ের জায়গায় আসবে ভ। কেমন দেখো, আহ্বান, এখানে এই হয়ের জায়গায় ও, আও, আর ভয়ের জায়গায় বয়ের জায়গায় ভ, ভান, আও ভান। একইভাবে এই দেখো গহ্বর, গহ্বর, তাহলে এই হয়ের জায়গায় ও আর বয়ের জায়গায় ভ, গহ্বর। আহ্বায়ক, এই আহ্বায়কের জায়গাতেও একইভাবে হয়ের জায়গায় ও আর বয়ের জায়গায় ভ থাকলো, আহ্বায়ক। এরপরে দেখো একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম ঠিক না, আমি একটু বোঝাই দিচ্ছি। জিহ্বা, এখন এখানেও হয়ের সাথে ব আছে, দেখো এই হয়ের সাথে ব আছে ঠিকই, কিন্তু তার আগে যদি রস্যইকার যুক্ত ই যুক্ত যদি মানে ব্যঞ্জন থাকে তাহলে এই হয়ের জায়গায় উ হচ্ছে, উ রস্য উ। দেখো জিহ্বা, আমরা এ পর্যন্ত যেটা করলাম সেটা কি ছিল, হয়ের জায়গায় ও হলো, তাই না? আর যদি হয়ের আগে রস্যইকার থাকে তাহলে রস্যইকার যুক্ত যদি ব্যঞ্জন থাকে তাহলে এই হয়ের জায়গায় হচ্ছে রস্য উ, মানে ও না হয়ে উ হচ্ছে। একইভাবে জিহ্বা, বিহবল, তাহলে বিয়োভল, তাহলে এই যে হয়ের আগে রস্যইকার তাই এখানে এটা উ হয়ে গেল, বিয়োভল। এই মোটামুটি আর কি হয়ের সাথে ব যুক্ত হলে আমরা যেভাবে শব্দগুলোকে উচ্চারণ নির্দেশ করছি, এই জাতীয় শব্দ আমরা যে এখানে কয়টা শিখলাম তার বাইরে খুব বেশি একটা নাই, হয়তো আর এক দুইটা থাকতে পারে। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো যে আমরা এই যে হযুক্ত ব্যঞ্জন যেগুলা শিখলাম, হ সংযুক্ত যে শব্দগুলা শিখলাম, এই জায়গা থেকে অবশ্যই একটা কোশ্চেন তোমরা পাবাই পরীক্ষাতে। তো এই রুলসটা একটু ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করো, সবগুলা রুলসই ভালো করে মাথায় নেওয়ার চেষ্টা করো, এখান থেকে অবশ্যই একটা পরীক্ষাতে থাকবে। তো আমরা দেখো বাংলা উচ্চারণের নিয়ম এই অধ্যায়টা 5টা পর্বে শেষ করলাম। আমরা 5টা পর্বে প্রত্যেকটা রুলস আলোচনা করার চেষ্টা করেছি এবং ব্যাপক আলোচনা করেছি। তোমরা যদি ক্লাসটা খুব মনোযোগের সাথে দেখো, বারবার টেনে টেনে দেখো, তাহলে যে এখানে বুঝতে পারবা না বারবার সে জায়গাটা ফিরে যাও, যে দেখো, তাহলে আমার মনে হয় যে তোমরা বিষয়টাকে আয়ত্তে নিতে পারবা। আর এখান থেকে একটা ভালো মানে মার্কস পাওয়া, পাস পাওয়াটা খুব ইজি বিষয় হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমাদের তাহলে আজকের এই ক্লাস আমরা মোটামুটি আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমাদের এরপরে একটা পরীক্ষা নিতে পারলে ভালো হতো। তো এখন যেহেতু আমরা অফলাইনে ক্লাস নেওয়ার সুযোগ নাই, তাই অনলাইনে পরীক্ষাটা ওইভাবে ঠিক মানে হয়ে উঠবে না, আমরা অফলাইনে যে আবার পরীক্ষা নিব। তো যাই হোক, আমরা ক্লাস শেষ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা এই পর্যন্ত এখনও সুস্থ আছি। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।